বারুইপুরের জঘন্য ঘটনার, জঘন্য অপরাধের, নারকীয় নির্যাতনের প্রতি মুহূর্তের আপডেট আমাদের সহকর্মীরা আপনাদের সামনে তুলে দিয়েছিলেন। আর আজ এই এনকাউন্টারের দিন সকাল থেকে ঘটনাস্থল থেকে লাইভ আপডেট সহকর্মীরা দিচ্ছেন। সান্নিক পৌঁছে গিয়েছিলেন সবার আগে ঘটনাস্থলে। সান্নিকের সঙ্গে কথা বলবো। হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে, সেই হাসপাতালে ম্যাজিস্ট্রেট আসার কথা, কি ছবি সেখানকার কল্যাণ আমাদেরকে জানাবেন। এর পাশাপাশি আমরা কথা বলবো অর্পণের সঙ্গে। সেই সময়, ঠিক যেই সময় পুনর্নির্মাণ হচ্ছিল, সেই সময় কেন পুলিশ গুলি চালালো, কিভাবে ঘটনা ঘটলো জানাবেন সহকর্মী অর্পণ, থাকবেন সঙ্গে। আর ওভারঅল এই তদন্ত কিভাবে চলছে জানাবেন সহকর্মী অমিত, রয়েছেন সঙ্গে। আমি শুরুতেই একবার চলে যাই সান্নিকের কাছে। সান্নিক, দেখো রুমেলা, যে জায়গায় গতকাল রাত্রিবেলা ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে যদি একটু তোমাকে এবার ভালো করে দেখাই, তোমার কাছে স্পষ্ট হবে যারা এই ঘটনার অপরাধী তারা কেন এই জায়গাটাকে বেছে নিয়েছিল। যতদূর পর্যন্ত এখান থেকে তুমি দেখতে পাবে, কোনো জায়গায়, কোনো দৃষ্টিসীমার মধ্যে তুমি কোথাও কোনো বাড়ি ঘর কিংবা কোনো জনবসতি তুমি দেখতে পাবে না। চারদিকে মূলত বিভিন্ন ধান ক্ষেত বা অন্যান্য চাষের ক্ষেত রয়েছে, পাশাপাশি জঙ্গল রয়েছে এবং পেয়ারা বাগান রয়েছে। অর্থাৎ চারদিক থেকে এই ঘেরাটোপের মধ্যে এই জায়গাটা কোথাও সমাজ বিরোধীদের কাছে একটা নিশ্ছিদ্র আশ্রয় হয়ে উঠেছিল। এবং এই জায়গাটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে যদি মূল কাণ্ডারি কেউ থেকে থাকে, সেটাই কিন্তু এই প্রভাস মণ্ডল ছিল। এবং সেই প্রভাস মণ্ডল যে বস্তা খুঁজে এনেছিল, যেই নাবালিকাকে সেই বস্তায় ভরে এখানে ফেলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে, সেই প্রভাস মণ্ডল গতকাল রাত্রিবেলা কিভাবে ঘটনা ঘটিয়েছিল, কিভাবে পরপর ঘটছিল ঘটনাক্রম, সেইটা পুলিশকে জানাতে পুলিশের যে তদন্তকারী আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে যে এসআইটি, সেই এসআইটির আধিকারিকরা তাকে এখানে নিয়ে আসেন রাত্রি 12:45। সেই সময় যখন এই প্রসেস চলছে, অর্থাৎ যে সময় এই গোটা প্রক্রিয়াটা রিকনস্ট্রাকশন করে দেখছে পুলিশ, ঠিক সেই সময় একজন পুলিশ আধিকারিকের কাছ থেকে তার সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়। তার দিকে সে যখন পালানোর চেষ্টা করছিল, সেই সময় পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি পর্যন্ত সে ফায়ার করে এবং এখান থেকে পালাতে যায়। কিছুটা দূর পর্যন্ত সে পালাতে পেরেছিল এবং তারপরে পেছনের যে অংশটাতে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে এখন এইভাবে কর্ডন করে দেওয়া হয়েছে, সেই জায়গাটাই আদতে সেই জায়গা যেখানে অভিযুক্ত আসার পরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। কেননা সেও যখন পাল্টা ফায়ার করছে তখন পুলিশকেও বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পাল্টা ফায়ারিং করতে হয় এবং এই ফায়ারিংয়ে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। স্বভাবতই একাধিক প্রশ্ন থাকছে এই তদন্ত প্রক্রিয়া এগোনোর ক্ষেত্রে। এনকাউন্টার আদতে কোনো সমস্যা তৈরি করবে কিনা, পরবর্তীতে কোনো পুলিশের কাছে পরবর্তীতে আরও কিছু জানার থাকতে পারে, যেগুলো হয়তো এক্ষেত্রে পুলিশ একটু সমস্যার সম্মুখীন হবে। কিন্তু এই গোটা ঘটনায় পুলিশ নিজের মনোভাব গতকাল স্পষ্ট করেছে যে এই ধরনের অপরাধে বা পুলিশের ওপর হামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি পুলিশ নিতে চলেছে। সেই বিষয়টাই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল সূর্যপুরের এই এনকাউন্টারের ঘটনায়। একেবারে এই যে এনকাউন্টারের কথা আমরা বলছি, যে ঘটনাস্থল থেকে আপনাদেরকে লাইভ আপডেট দিচ্ছেন সহকর্মী সান্নিক, সেই সময় ঠিক কি হয়? পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পর ঠিক কি হয় আমাদেরকে জানাবেন। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই যেমন সান্নিক বলছিল, তুমি জানো যে মূল কাণ্ডারি এই ঘটনার নেপথ্যে বা এই পুরো ঘটনাক্রম যাকে ঘিরে সে হচ্ছে প্রভাস মণ্ডল। সেই প্রথমে পরিকল্পনা করে মেয়েটিকে নিয়ে যায়, তারপরের যে কথাগুলো সে জানিয়েছে চারজনের কাছে দেওয়া, তাদের কাছ থেকে দিয়ে ফিরে আসা, এই সবের যে ঘটনা, সেই ঘটনাক্রমের ঘটনার পুরোটাই তার মস্তিষ্ক ফলশ্রুত। এবং এই ঘটনায় বারে বারে সে বয়ান বদল করছিল, নাম বদল করছিল, জায়গা বদল করছিল। তুমি জানো মেয়েটি নিখোঁজ হয়েছে 4:30, বিকেল 4:30। আর সেই মেয়েটির মৃত এই প্রভাসকে আইডেন্টিফাই করা হয়েছে রাত্রি 10টার মধ্যে। তারপরেও সে যদি জানাতো, কারণ ময়নাতদন্তের রিপোর্ট দেখলে তুমি শিহরণ জাগবে গায়ে। কারণ যখন মেয়েটিকে বস্তাবন্দি করে জলে ফেলা হয়, ওই বাচ্চা মেয়েটি, তখনও তার দেহে প্রাণ ছিল। কারণ সে যখন মারা যায় প্রচণ্ড পরিমাণে সে জল খেয়েছেন, তার স্টমাকে জল রয়েছে, তার উপরে শারীরিক নির্যাতন সে সহ্য করেছে, তারপরেও সে বেঁচে ছিল। এই ঘটনা একদম যে সে কি বলছে এবং তার তথ্য প্রমাণের সঙ্গে কি রয়েছে, সেটার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়। সঙ্গে থাকো। এই ওভারঅল ইনভেস্টিগেশন কিভাবে এগোচ্ছে,
কি হবে এরপর জানবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, যাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে জেরা করে এই মামলার ক্ষেত্রে বড় সড় তথ্য পেতে শুরু করেছিল তদন্তকারী আধিকারিকরা বা তথ্য উঠে এসেছিল। একই সঙ্গে ডিজিটাল এভিডেন্স হিসেবে যে চারজন, প্রভাস, দিবাকর, আনন্দ এবং কবির মোল্লা, চারজন যে এই ঘটনা ঘটানোর আগে তারা একসাথে মদ্যপান করছিলেন, সেখানকার টাওয়ার লোকেশন ইতিমধ্যেই ইনভেস্টিগেশন অফিসারদের হাতে এসছে। একই সঙ্গে জেরায় স্বীকারোক্তি যে 10,000 টাকার প্রলোভন দেওয়া হয়েছিল প্রভাসকে এবং এই নাবালিকাকে সেখানে ঝুপড়িতে বা ওই সেই যে জলাশয়ের পাশে যে ঘর যেখানে তারা নেশা করছিলেন, বসে মদ্যপান করছিলেন, সেখানে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত যে এভিডেন্স, ডিজিটাল এভিডেন্সগুলো ইতিমধ্যেই পুলিশের হাতে রয়েছে এবং একই সঙ্গে ডিজিটাল এভিডেন্সের সাথে সাথে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করানো হয়। কারণ বয়ানের সঙ্গে ঘটনাস্থলের যে বিবরণ বা ঘটনাস্থলের যে মিল, সেটিকেও ভিডিওগ্রাফি করে এবং তার বয়ানের সঙ্গে নথিতে সেটা লিপিবদ্ধ করে রাখতে হয়। এবং যখন চার্জশিট হয় মামলার, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে আরইউডি জমা দেওয়া হয়, অর্থাৎ মূল চার্জশিটের সঙ্গে যে নথি জমা দেওয়া আদালতে, তাতে এই সমস্ত বিবরণ সেখানে উল্লেখ থাকে। অর্থাৎ অভিযুক্ত তার স্টেটমেন্টে কি বলল, তদন্তকারী অফিসারেরা ঘটনাস্থলে কি তার সেই স্টেটমেন্ট হিসেবে বা রেকর্ড বয়ান হিসেবে সব কিছু এক পেলেন কিনা, ডিজিটাল এভিডেন্স কি বলছে, তার তথ্য প্রমাণ কি বলছে, সমস্তটা কিন্তু আরইউডি থাকে। এই কারণেই গতকাল পুনর্নির্মাণ করার জন্যই প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ এই প্রভাস এই নাবালিকাকে সেই আনন্দদের কাছে নিয়ে গেছিলেন। এই প্রভাসের চোখের সামনে পুরো জঘন্যতম বর্বর নির্মম অত্যাচার ওই নাবালিকার উপরে হয়েছে। তাকে মারধর করার পর সে যখন সজ্ঞাহীন হয়ে যায়, তখন তাকে বস্তায় বেঁধে যখন জলাশয়ে ফেলে দেওয়ার সময় বস্তা ছিঁড়ে গিয়েছিল এবং তাকে ফেলে দেওয়া। এবং ময়নাতদন্তের যে প্রাথমিক ওপিনিয়ন, যখন তাকে জলে ফেলে দেওয়া হয় তখন সে কিন্তু জীবিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে জলে ডুবে তার মৃত্যু হয়, কারণ তিনি সজ্ঞাহীন আগেই হয়ে গেছেন যখন তার উপরে পাশবিক অত্যাচার চলে। এই সমস্ত এভিডেন্স ইতিমধ্যে হাতে রয়েছে। পুনর্নির্মাণ করতে গিয়ে তার ঘটনাস্থল তার যেহেতু পরিচিত, সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ আধিকারিকরা সেখানে তাকে নিয়ে গেছিলেন। পুলিশ অফিসারের রিভলভার ছিনিয়ে নেয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং সে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ বাঁচার ক্ষেত্রে বা আত্মরক্ষার ক্ষেত্রে পাল্টা তাকে পুলিশ চালাতে বাধ্য হয়। এর পরবর্তী পর্যায়ের যে অবস্থা রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং মানবাধিকার কমিশনের যে গাইডলাইন রয়েছে, অর্থাৎ এনকাউন্টার হলে কোনো অভিযুক্ত যদি এনকাউন্টারে মারা যায়, সেক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে পরবর্তী পদক্ষেপগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে তাকে ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য পুলিশ আধিকারিকরা নিয়ে গেছিলেন, সেখানে ডাক্তার বেশ, এই এনকাউন্টারে পুলিশ যখন গুলি চালায় আত্মরক্ষার্থে, তারপর প্রভাস মণ্ডলকে নিয়ে হাসপাতালে আনা হয়, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর তারপর ম্যাজিস্ট্রেট আসার কথা ছিল। কি চলছে এখন জানবো, কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা জানিয়ে রাখি যে মর্গে প্রভাস মণ্ডলকে ডাকা হয়েছিল, সেই মর্গে কিন্তু ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং প্রায় 1 ঘন্টা ধরে তার যে এনকোস্ট সেই প্রক্রিয়া চলে। এবং শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নয়, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি যে দুজন অফিসারের নাম বারবার উঠে আসছে, অর্থাৎ অর্ঘ্য এবং রনি, এই দুজন অফিসার এবং একাধিক পুলিশ আধিকারিক, তারা কিন্তু এই মুহূর্তে এই যে বারুইপুর হাসপাতাল সেখানে উপস্থিত রয়েছেন। আর এরই পাশাপাশি উপস্থিত রয়েছেন যে প্রভাস মণ্ডল মারা গেছে তার মা এবং তার স্ত্রী, দুজনের উপস্থিতিতে কিন্তু ম্যাজিস্ট্রেট এই এনকোস্ট যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু সেই প্রক্রিয়া শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রভাস মণ্ডলের মৃতদেহ, সেই দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য কাটাপুকুর মর্গে পাঠানো হবে। কিন্তু তার আগে শেষ মুহূর্তে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া কাগজ কলমের প্রক্রিয়া, অর্থাৎ পুলিশের সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। আর কিছুক্ষণের পরেই প্রভাসের মৃতদেহ বার হবে এখান থেকে এবং সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তার পরিবারের সদস্যরা কিন্তু মানে তার স্ত্রী একরকম কথা বলছে, তার মা একরকম কথা বলছে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে পুলিশ। রুমেলা, তার পাশাপাশি প্রভাস মণ্ডলের মৃত্যু, আর তারপর তার মায়ের কি বক্তব্য? মা বলছেন যেমন কাজ করেছে তেমন ফল হয়েছে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে
তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। প্রভাস মণ্ডলের স্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন এরকম অত্যাচার তিনি আগেও দেখেছেন, আর এবার যেমন অন্যায় করেছে তেমন শাস্তি। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই।